প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শান্তনু স্যার অ্যানিম্যাল কিংডম সম্বন্ধে আমি কয়েকটা এপিসোড তোমাদের আলোচনা করেছি। আজকে এর শেষ অংশ নিয়ে আলোচনা করব। বিভিন্ন ছবিগুলো আঁকবো। দেখো, তোমরা এই চ্যাপ্টার পড়েছ। আমি আজকে যে অংশগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা একটি অধিশ্রেণী। এই অধিশ্রেণী উপপর্ব, তার অধিশ্রেণীটা হচ্ছে একনাথা। একনাথা অধিশ্রেণীর অন্তর্গত 6টি শ্রেণী আছে। শ্রেণীগুলোর নাম এখানে বোর্ডে আমি লিখেছি, দেখো। কনড্রিকথিস, অস্ট্রিকথিস, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস এবং ম্যামেলিয়া। এটা তোমরা আগের থেকে তোমরা লিখেছ, নিশ্চয়ই এটা জানো। আমি এটা মুছে দিচ্ছি। এবার এইটা প্রথমে তাহলে আমরা কনড্রিকথিস, তারপরে এই আমরা এই নিচের অংশটা মুছে দিই এবং এইগুলো আমরা এক এক করে আলোচনা করব। দেখো, প্রথমে আমি কনড্রিকথিস হচ্ছে হাঙর। আমরা প্রথমে যে শ্রেণীটা নিয়ে আলোচনা করব সেই শ্রেণীটার নাম হচ্ছে কনড্রিকথিস। আমি এর উদাহরণ লিখে রাখা হয়েছে নিচে, দেখো। হাঙর, একটা ছবি আঁকো এবং তার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। আমরা একটি হাঙর রেখেছি, প্রাণীটার নাম হচ্ছে হাঙর। এটি হচ্ছে কনড্রিকথিস পর্বের প্রাণী। এখানে দেখো, এটাকে বলে পৃষ্ঠপাখনা। একটু তাড়াতাড়ি করে আঁকবে। পৃষ্ঠপাখনা, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠপাখনা। এটাও কিন্তু পৃষ্ঠপাখনা। এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠপাখনা। এটা হচ্ছে পুচ্ছপাখনা। হ্যাঁ, এটা হচ্ছে পায়ুপাখনা। এটা হচ্ছে শ্রোণীপাখনা এবং এটা হচ্ছে বক্ষপাখনা। আমি এদের দুটোর মধ্যে তুলনা একসঙ্গে লিখবো, তাহলে একসঙ্গে লেখা হয়ে যাবে কনড্রিকথিস আর অস্ট্রিকথিস। এখানে আমি কনড্রিকথিসের ছবি এঁকেছি। এবার আমি অস্ট্রিকথিসের ছবি আঁকবো। শ্রেণী হচ্ছে অস্ট্রিকথিস। শ্রেণী অস্ট্রিকথিসের একটা ছবি আমি আঁকছি। দেখো, এটা কনড্রিকথিসের ছবি এঁকেছি। এবার অস্ট্রিকথিসের ছবি আঁকবো। একটি রুই মাছের ছবি আঁকছি।
আমরা একটি রুই মাছের ছবি এঁকেছি। এটি একটি রুই মাছ। এখানে যে পাখনাগুলো আছে, এই পাখনাটির নাম হচ্ছে পৃষ্ঠ পাখনা। এটা হচ্ছে পুচ্ছ পাখনা। এটা হচ্ছে পায়ু পাখনা। এটা হচ্ছে শ্রোণী পাখনা। এটা হচ্ছে বক্ষ পাখনা। আমরা দুটো প্রাণীর ছবি এঁকেছি। আমরা কন্ডিকথিস আর অস্টিকথিসের মধ্যে পার্থক্য লিখবো। এবার পার্থক্যটা লিখলে দুইজনের বৈশিষ্ট্যগুলো লেখা হয়ে যাবে। আমি শুধুমাত্র ছবিগুলো আঁকলাম। কন্ডিকথিস হচ্ছে ভাঙর, আর অস্টিকথিস হচ্ছে রুই মাছ, মৃগেল মাছ। এদের দেখো, এই যে কন্ডিকথিসে এদের কিন্তু এদের আঁশ আছে। আঁশগুলি আণুবীক্ষণিক। আঁশগুলি আণুবীক্ষণিক। এই যে আণুবীক্ষণিক আঁশ, একে বলে প্লাকয়েড। আর এদের ক্ষেত্রে আঁশ হচ্ছে টালির ছাদের মতো, অর্থাৎ একটা টালি আর একটা টালিকে দেখবে ঢেকে রাখে, একে বলে সাইক্লয়েড আঁশ। এদের ক্ষেত্রে দেখো লেজটা হেটেরোসার্কেল প্রকৃতির, সমান নয়। এদের দেখো দুটো ভাগ সমান, হোমোসার্কেল প্রকৃতির। প্রথমে আঁশ দিয়ে একটা পার্থক্য বলবো। আঁশ, এদের আঁশ আণুবীক্ষণিক প্লাকয়েড, এদের আঁশ সাইক্লয়েড এবং টিনয়েড। এদের মুখচিত্র দেখো, মুখচিত্র কোথায়? মস্তকের অঙ্কদেশে অবস্থিত। এদের মুখচিত্র মস্তকের সম্মুখভাগে অবস্থিত। এদের লেজটা দুটো ভাগ, এই যে ভাগটা সমান নয়, হেটেরোসার্কাল প্রকৃতি। এদের লেজটা হোমোসার্কাল প্রকৃতি। তোমরা নিশ্চয়ই জানো যে এখানে কানকো থাকে। কানকো মানে এই কানকোর মধ্যে ফুলকা থাকে। তোমরা দেখেছো যে মাছ কাটার আগে একটা ঢাকনা মতো কেটে ফেলে, মানে ফুলকার উপরে। এই ঢাকনাটার নাম কানকো বা অপারকুলাম। কি নাম? কানকো বা অপারকুলাম। এদের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ হাঙরের ক্ষেত্রে কিন্তু কানকো বা অপারকুলাম থাকে না। আর কি থাকে না? দেখবে এইরকম একটি পটকা আছে, তোমরা ক্লাস 10-এ পড়েছো। এই যে পটকাটা পড়েছো, ক্লাস 10-এ পড়েছো না? এখানে দুটো বায়ুপূর্ণ থলি থাকে। এখানে কি থাকে? রেড থলি থাকে। এখানে রেডিয়া মিরাপিলিয়া থাকে, রক্তজালক। এই পটকা কিন্তু এদের নেই। কাদের নেই? হাঙরের নেই। কাদের আছে? এদের আছে। কাদের আছে? মানে অস্টিকথিসদের আছে। এদের কানকো নেই, পটকা নেই। এদের কানকো আছে, পটকা আছে। তাহলে দেখো, আঁশ দিয়ে একটি পার্থক্য বললাম। আরেকটি পার্থক্য হচ্ছে এদের অন্তঃকঙ্কাল হচ্ছে তরুণাস্থি দিয়ে গঠিত, এদের অস্থি। তাহলে কি কি দিয়ে পার্থক্য বলবো? এক, আঁশ। এক কি বললাম? আঁশ। দুই হচ্ছে তরুণাস্থি। আমি এটা মুছে দিচ্ছি, ছবি আঁকা হয়ে গেছে। আচ্ছা, আমি এদের মধ্যে একটা পার্থক্য লিখব। একটুখানি ছবি আঁকতে পারলেই হবে, খুব বেশি মানে আর্টিস্টিক দরকার নেই। জাস্ট একটু এঁকে রাখো, এঁকে রাখতে পারলে হয়ে যাবে। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। কেমন দেবো? মুছে এবার মুছে দেবো। আচ্ছা, আমরা একদিকে লেখো কন্ডিকথিস। আমরা একটা পার্থক্য লিখব। একদিকে তাড়াতাড়ি করে লিখবে। আমার পরের চ্যাপ্টার আমাকে যেতে হবে। একদিকে লেখো কন্ডিকথিস, আর একদিকে লেখো অস্টিকথিস। এবার এইদিকে বিষয় লেখো। এবার দেখো, প্রথমে আমি আঁশ দিয়ে একটা পার্থক্য বলবো। আঁশ,
দেখো আণুবীক্ষণিক, সংক্ষেপে লিখব আণুবীক্ষণিক। আণুবীক্ষণিক আঁশকে কি বলে দেখো, আণুবীক্ষণিক আঁশ এর নাম হচ্ছে প্লাকয়েড। আর এদের ক্ষেত্রে আঁশ হচ্ছে সাইক্রয়েড। সাইক্রয়েড এটা হচ্ছে রুই মাছের ক্ষেত্রে থাকে। আর একটা হচ্ছে টিনয়েড। টিনয়েডটা ভেটকি মাছের ক্ষেত্রে থাকে। আচ্ছা, আঁশ দিয়ে একটা পার্থক্য বললাম। নেক্সট হচ্ছে অন্তঃকঙ্কাল দিয়ে একটা পার্থক্য বলবো। দেখো এদের অন্তঃকঙ্কাল হচ্ছে তরুণাস্থি নির্মিত। এদের অন্তঃকঙ্কাল হচ্ছে অস্থি নির্মিত। এবার মুখছিদ্র দিয়ে একটা পার্থক্য বলবো। মুখছিদ্রের অবস্থান একটু আগে আমি ছবিতে দেখিয়েছি। মুখছিদ্রের অবস্থান কোথায়? মুখছিদ্রের অবস্থান লেখো। তোমরা ওখানে দেখেছো মস্তকের অঙ্কদেশে। লেখো মস্তকের অঙ্ক মানে নিচে, মস্তকের অঙ্কদেশে। এখানে লেখো মস্তকের সম্মুখ ভাগে। মস্তকের সম্মুখ ভাগে মুখছিদ্রের অবস্থান দিয়ে একটা পার্থক্য লিখলাম। এবার 4 নম্বর লেখো, এরপর পরেরটা লেখো পটকা এবং কানকো। দেখো এখানে কিন্তু পটকা এবং কানকো, পটকা এবং কানকো, কানকোকে কি বলে? অপারকুলাম। এটা এই দুটো কিন্তু থাকে না, এখানে কিন্তু থাকে। অর্থাৎ আমরা এবার দেখো আমরা যেটা নিয়ে পার্থক্য বলবো এবার হচ্ছে লেজ। লেজটা কেমন? লেজটা হচ্ছে হেটেরো সার্কেল প্রকৃতির। হেটেরো সার্কেল মানে কি? দুটো খণ্ড অসমান, দুটো খণ্ড হবে অসমান। এদের ক্ষেত্রে হোমো সার্কেল প্রকৃতির। হোমো সার্কেল প্রকৃতি, অর্থাৎ দুটো খণ্ড উচ্চ, যে দুটো অংশ বিভক্ত হয়েছে দুটো হচ্ছে সমান। হ্যাঁ, তরুণাস্থি আমাদের নোটোকট তরুণাস্থিতে কারো ক্ষেত্রে পরিণত হয়েছে, নোটোকট মেরুদণ্ডে পরিণত হয়েছে। কারো ক্ষেত্রে সেটা এই যে নাকের উপরে যে অংশটা এটা হচ্ছে তরুণাস্থি, বেন্ড হয়, ভাঙে না। আলজিভ এইগুলো হচ্ছে তরুণাস্থি। কানের যে লতি এইগুলো, এটা দেখো ভাঙে কি, এইগুলো হচ্ছে তরুণাস্থি দিয়ে তৈরি। অর্থাৎ অস্থি এবং অস্থি নিশ্চয়ই আমরা করবো যখন দেখবো আমরা খুব ডিটেলসে। তাহলে দেখো আঁশ দিয়ে একটা পার্থক্য, অন্তঃকঙ্কাল দিয়ে পার্থক্য, মুখছিদ্র দিয়ে অবস্থান পটকা এবং লেজ দিয়ে আমরা পার্থক্য বললাম। এবার একটা বিশেষ পার্থক্য বলবো, এটা বিশেষ বৈশিষ্ট্য যেটা এদের ক্ষেত্রে আছে। এই বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে কি, এই কন্ডিকথিস, আমি হাঙরের ছবি এঁকেছিলাম, সেখানে শনি পাখনা দেখিয়েছিলাম। শনি পাখনা হচ্ছে যুগ্ম পাখনা, এক জোড়া পাখনা থাকে। ওই শনি পাখনাদ্বয়ের মাঝে
একটা সঙ্গম অঙ্গ থাকে পুরুষ প্রাণীদের ক্ষেত্রে। দেখো এটা একটু বড় করে লিখতে হবে। পুরুষ প্রাণীদের মানে পুরুষ প্রাণীদের শ্রোণী পাখনাদ্বয়ের মাঝে শ্রোণী পাখনাদ্বয়ের মাঝে একটা অঙ্গ থাকে, তার নাম হচ্ছে ক্লাস্পার নামক একটা অঙ্গ আছে, সঙ্গম অঙ্গ থাকে। তাহলে পুরুষ প্রাণীদের শ্রোণী পাখনাদ্বয়ের মাঝে ক্লাস্পার নামক সঙ্গম অঙ্গ থাকে। এদের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে দেহ মিউকাস দিয়ে আবৃত। দেহ এখানে পিচ্ছিল হয়, দেহ মিউকাস দিয়ে আবৃত। তাহলে আমরা কন্ডিকটিস আর অস্টিকটিসের মধ্যে পার্থক্য করেছি, সবকটা মুখস্থ হবে, শুধু এইটা একটু ভালো করে পড়বে। এটা পড়বে কারণ শেষেরটাই মনে থাকে না। আচ্ছা, আমরা এটা বুঝে দেবো। এবার আমরা যাব কন্ডিকটিস অস্টিকটিস লিখে ফেলেছি, এবার অ্যাম্ফিবিয়া লিখবো। এগুলো অ্যাম্ফিবিয়া রেপ্টিলিয়া একটু আলাদা করে লিখবো। এদের মধ্যে মিলটা থেকে দুটো তিনটে মিল আছে, বেশিরভাগ অমিল, সেই জন্য আমরা আলাদা করে লিখছি। আমরা এবার যেটা লিখছি সেটা হবে, দেখো অ্যাম্ফিবিয়া। এবার 3 নম্বর হচ্ছে অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া মানে কি? অ্যাম্ফিবিয়া মানে উভচর। অ্যাম্ফিবিয়া মানে কি লিখছি না, তোমরা জানো। অ্যাম্ফিবিয়া মানে উভচর। আমরা একটা ব্যাঙের ছবি আঁকবো, খুব তাড়াতাড়ি করে আঁকবে। নিচেটা আমার বুঝতে হচ্ছে একটু। হ্যাঁ, মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হলো না। যাই হোক, বুঝতে পারলে হবে। এখানে একটি প্যারোটিক গ্রন্থি আছে, প্যারোটিক গ্রন্থিটা আঁকো। আচ্ছা দেখো, এই যে অংশটা, এই যে গোল অংশটা, এর নাম হচ্ছে টিম্পামেন্ট। টিম্পানামটা কি? এটা হচ্ছে কর্ণপটক। এটাকে বলে প্যারোটিক গ্রন্থি। প্যারোটিক
গ্রন্থি। দেখো এখানে কিন্তু লিপ্ত পদ আছে। এবার আমরা একটা ব্যাঙের ছবি এঁকেছি। এই ব্যাঙের যে বৈশিষ্ট্যগুলো আমরা এখানে লিখছি, বৈশিষ্ট্যগুলো এক হচ্ছে, দেখো ব্যাঙের ত্বক দেখো ভিজে গ্রন্থিময়, এক হচ্ছে ভিজে গ্রন্থিময়। দুই হচ্ছে এদের, হ্যাঁ এক হচ্ছে ভিজে গ্রন্থিময়। তোমার দেরি হচ্ছে কেন? আচ্ছা, এক হচ্ছে ভিজে গ্রন্থিময়, দুই হচ্ছে কি, দুই হচ্ছে দেখো এদের এদের অগ্রপদে চারটি, দেখো অগ্রপদে চারটি এবং এখানে দেখছো 1 2 3 4 চারটি আঙুল আছে। পশ্চাৎপদে 5টি। এই এদের কিন্তু নখর বিহীন আঙুল, মানে নখ নেই, নখর বিহীন আঙুল থাকে। 3 নম্বর দেখো এদের করোটি স্নায়ু, এটা কিন্তু লিখতেই হবে। এই যে করোটি স্নায়ু, এদের কিন্তু 10 জোড়া। 4 নম্বর হচ্ছে করোটিতে অক্সিপিটাল, এইটা মনে রাখবে, অক্সিপিটাল কন্ডাইল, অক্সিপিটাল কন্ডাইল দুটি থাকে। অক্সিপিটাল কন্ডাইল মানে কি, মানে আমাদের এই যে করোটির পেছন দিকে একটা অস্থি আছে এবং তার সঙ্গে সুষুম্না কাণ্ডের প্রথম যে হাড়টা তার সঙ্গে যুক্ত থাকে, এটাই হচ্ছে অক্সিপিটাল কন্ডাইল। এখানে করোটিতে যাতে আমরা মাথাটা চারিদিকে ঘোরাতে পারি। আচ্ছা, 5 নম্বর হচ্ছে কি, এদের যে হৃৎপিণ্ড, এদের হৃৎপিণ্ডটা হচ্ছে 2টি অলিন্দ 1টি নিলয়, 2টি অলিন্দ এবং 1টি নিলয়। 2টি অলিন্দ থাকে, 1টি নিলয় থাকে। এরা কিন্তু শীতল রক্তের প্রাণী, শীতল রক্তের প্রাণী। এই জন্য এদের হাইবারনেশন থাকে। হাইবারনেশন মানে কি, শীত ঘুম। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ, শীতল রক্তের প্রাণী, হাইবারনেশন থাকে। তাহলে আমরা দেখলাম ত্বক ভিজে গ্রন্থিময়, অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙুল, করোটি স্নায়ু সংখ্যা 10 জোড়া, করোটিতে অক্সিপিটাল কন্ডাইল 2টি থাকে। এই যে আমরা মাথাটা ঘোরাতে পারি, এই মাথার পেছন দিকে একটি গোলাকার অস্থি আছে, যেটি আমাদের মেরুদণ্ডের এখানে যে হাড়টা আছে, এই হাড়টাকে বলে অ্যাটলাস। এই অ্যাটলাসের সঙ্গে ওখানে যে অস্থিটা আছে তার সঙ্গে যুক্ত থাকে, ফলে আমরা মাথাটা চারিদিকে ঘোরাতে পারছি। এই যে করোটি, একেই বলে অক্সিপিটাল কন্ডাইল। এখানে আছে 2টি। হৃৎপিণ্ডে যে 2টি অলিন্দ থাকে, 1টি নিলয় থাকে, তোমরা জানো। সেই জন্য দূষিত আর বিশুদ্ধ রক্ত দুটো সংমিশ্রণ ঘটে। শীতল রক্তের প্রাণী
এই জন্য যখন খুব বেশি শীত পড়ে তখন এদের কার্যক্ষমতা বন্ধ হয়ে যায়, নিজেদের লুকিয়ে রাখে কোথাও ইটকাট পাথরের আড়ালে। একে বলে শীতগোপ বা হাইবারনেশন। আমরা এরপরে অ্যাম্ফিবিয়া আমরা আঁকলাম। এবার আমরা আর আঁকবো না, রেপটিলিয়া তার বৈশিষ্ট্যগুলো লিখব। রেপটিলিয়া এখানে আমি টিকটিকি লিখেছি। টিকটিকি ছাড়াও আরও আছে, গিরগিটি আছে, সাপ আছে। আমরা যে শ্রেণী নিয়ে আলোচনা করবো এবার, সেটা তার নাম হচ্ছে রেপটিলিয়া। দেখো, রেপটিলিয়া মানে কি? রেপটিলিয়া মানে সরীসৃপ। সরীসৃপ কাদের বলে? যারা বুকে ভর দিয়ে চলে এবং পাতলা আঁশ দিয়ে দেহ আবৃত থাকে। এদের উদাহরণ আমি এখানে লিখেছি, টিকটিকি। দেখো, এদের বৈশিষ্ট্যগুলো লিখব। আচ্ছা, এখানে তো অ্যাম্ফিবিয়া আর একটা প্রাণী লিখে রাখতো, সালামান্ডার। এটাও লিখে রাখতে পারো। সালামান্ডার হচ্ছে অ্যাম্ফিবিয়া, আরেকটি প্রাণী বললাম আমি। রেপটিলিয়ার বৈশিষ্ট্য লেখো। রেপটিলিয়ার বৈশিষ্ট্য 1। দেখো, 1 হচ্ছে এখানে দেখো ভিজে ত্বক, ভিজে গ্রন্থিময়। এখানে কিন্তু ত্বক হবে শুষ্ক। ত্বক কেমন হবে? শুষ্ক এবং এপিডার্মাল আঁশ দিয়ে আবৃত। এপিডার্মাল আঁশ দিয়ে আবৃত। তাহলে ত্বক হচ্ছে শুষ্ক, এপিডার্মাল আঁশ দিয়ে আবৃত। এখানে দেখো, অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙুল। এখানে কিন্তু প্রতিটি পদে 5টি নখরযুক্ত আঙুল, নখরযুক্ত আঙুল থাকে। এবার 3 নম্বর দেখো, এখানে দেখো করোটি স্নায়ুর সংখ্যা কত জোড়া? 10 জোড়া। এখানে করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। করোটি স্নায়ু এখানে কিন্তু 12 জোড়া। মানুষের ক্ষেত্রেও 12 জোড়া। তার মানে ব্যাঙের পরে এরা এসছে, এদের সঙ্গে মানুষের করোটি স্নায়ু মিলে গেছে। এবং এখানে দেখো, কিন্তু এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে করোটিতে অক্সিপিটাল কন্ডাইল 2টি। এখানে কিন্তু করোটিতে অক্সিপিটাল কন্ডাইল 1টি। অক্সিপিটাল কন্ডাইল এখানে কিন্তু 1টি। তোমরা কিভাবে মনে রাখবে? দেখো, একটুখানি তোমাদের বলে দিই। এই দুটো যোগ করলে কত হয়? 12। এই দুটো যোগ করলে কত হয়? 13। এরপরে ম্যামেলিয়া হবে 14। অর্থাৎ এখানে 12, এখানে হবে 2। তাহলে অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে করোটি স্নায়ু হচ্ছে 10 জোড়া। 10টি 10 গুণে, মানে মনে রাখার জন্য 10 আর 1, 10 আর 2 কত হলো? 12। তারপরে এদের সঙ্গে এদের যোগ করো, 10 আর 12 আর 1। তারপরে মানুষ এসছে, মানে ম্যামেলিয়া। তখন কিন্তু 12 আর এখানে হচ্ছে 2, তাহলে 14। তাহলে এটা মনে রাখার জন্য, সুবিধার জন্য। এরকম কোনো নিয়ম নেই, কিন্তু মনে রাখার জন্য যে 12, এই প্রথমে 13, তারপর 14, তারপরে এই 12, তারপর 13, তারপর 14। ঠিক আছে? এটা মনে রাখার জন্য। আচ্ছা, এখানে দেখো, এবার দেখো রেপটিলিয়ার ক্ষেত্রে এখানে হৃৎপিণ্ড দেখো। হৃৎপিণ্ডে কি আছে? 2টি অলিন্দ, 1টি নিলয়। রেপটিলিয়ার ক্ষেত্রে নিলয়টি অর্ধবিভক্ত। নিলয়টি অর্ধবিভক্ত। আচ্ছা, ব্যতিক্রমে বলতো কাদের ক্ষেত্রে ব্যতিক্রমী আছে? এরকম একটা ব্যতিক্রম বলো, কাদের ক্ষেত্রে? কুমির। কারেক্ট। ব্যতিক্রমটা কাদের? কুমিরের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমী, অর্থাৎ কুমিরের হৃৎপিণ্ডে কিন্তু 4টে প্রকোষ্ঠ আছে। কুমির কিন্তু রেপটিলিয়া।
অথচ ওদের হৃৎপিণ্ডে কটা প্রকোষ্ঠ? 4টে। এক্ষেত্রেও কিন্তু এই যে প্রতিটি পদে 5টি নখর আঙুল আছে, এখানে একটি ব্যতিক্রমী হচ্ছে সাপ। সাপও তো রেপ্টিলিয়া, এখানে লিখে রাখতে পারো। এখানে ব্যতিক্রমটা কি? আর জায়গা নেই। এখানে ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমীটা হবে সাপ। সাপের তো আঙুল নেই। সাপের আঙুল আছে? নেই। তাহলে এইটা কিন্তু ব্যতিক্রমী। আচ্ছা, এবার দেখো, এবার এরাও কিন্তু শীতল রক্তের প্রাণী। এরাও কিন্তু শীতল রক্তের প্রাণী। তাহলে আমরা এটা দেখলাম। এবার আমরা অ্যাভিস যাব, পাখি। এবার আমরা যাব সেটা হচ্ছে পাখির ক্ষেত্রে। অ্যাভিস, পায়রা। এখানে আমি আচ্ছা দেখো, অ্যাভিস শ্রেণীর নাম হচ্ছে, আচ্ছা উপরটা কি বুঝবো? এখানে জায়গা হবে না, উপরের দিকটা মুছে দিই। কোন পর্যন্ত লিখেছো তোমরা? সবকটা হয়েছে? আচ্ছা, উপরের দিকটা আমি মুছে দিয়ে এখানে লিখছি। অ্যাভিস হচ্ছে শ্রেণী, হচ্ছে অ্যাভিস। অ্যাভিস হচ্ছে পক্ষী। বৈশিষ্ট্য লেখো। দেহটা দেখতে কেমন? মাকুর ন্যায়। দেহ মাকুর ন্যায়, পালক দ্বারা আবৃত। দেহ মাকুর ন্যায়, পালক দ্বারা আবৃত। 2 নম্বর দেখো, এদের যে অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে। অগ্রপদটা ডানায় রূপান্তরিত। 3 নম্বর দেখো, চোয়াল। চোয়াল কিসে পরিণত হয়েছে? চোয়াল চঞ্চুতে। ঠোঁট চঞ্চুতে রূপান্তরিত। চোয়াল চঞ্চুতে রূপান্তরিত হয়েছে। এবার দেখো, ওখানে আমি করোটি স্নায়ুর সংখ্যা লিখেছিলাম। এবার হচ্ছে এদের ক্ষেত্রে কিন্তু করোটি স্নায়ু এবং অক্সিপিটাল কন্ডাইল বলে কোনো পয়েন্ট লেখা নেই, সেই জন্য আমি এটা লিখছি না, লিখবো না। এবার দেখো, এদের যে অস্থি, এই অস্থি ফাঁপা, বায়ুপূর্ণ। এই জন্য একে নিউম্যাটিক অস্থি বলে। নিউম্যাটিক, নিউম্যাটিক অস্থি। তাহলে নিউম্যাটিক অস্থি কাদের দেখা যায়? পাখিদের দেখা যায়। কেন? ফাঁপা এবং বায়ুপূর্ণ। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য কি? স্টারনাম। এই স্টারনাম যে অস্থি, এই স্টারনাম অস্থি কিসে পরিণত হয়েছে? স্টারনাম অস্থি কিলে পরিণত হয়েছে। কিল, কিলে রূপান্তরিত হয়েছে। এই অস্থির সঙ্গে যুক্ত থাকে এদের যে শক্ত পেশি, পেক্টোরালিস যে পেশিগুলো, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং কোরাকোব্র্যাকিয়ালিস, 3টে যে পেশি, অর্থাৎ পেক্টোরালিস পেশিগুলো এই কিল অস্থিতের সঙ্গে যুক্ত থাকে। এই পেশিগুলো খুব মজবুত পেশি। তাহলে এদের ক্ষেত্রে পেক্টোরালিস পেশি উন্নত। পেক্টোরালিস পেশি, এই পেশিগুলো কিন্তু উন্নত। এবার দেখো, এদের ক্ষেত্রে স্ত্রী প্রাণীদের ডান ডিম্বাশয়, ডান দিকে ডিম্বাশয়, এটা এবং ডিম্বনালী নেই, এবং ডিম্বনালী
এটা কিন্তু অনুপস্থিত। ডান ডিম্বাশয়, ডান ডিম্বনালী অনুপস্থিত। 8 নম্বর দেখো, এদের গ্রাস নালী, এই যে গ্রাস নালী এটা কিন্তু ক্রপে রূপান্তরিত হয়েছে। ক্রপে রূপান্তরিত। তাহলে গ্রাস নালী কিসে রূপান্তরিত? ক্রপে রূপান্তরিত। এর মধ্যে কি থাকে? ক্রপ মিল্ক। ক্রপ মিল্ক কোথায় থাকে? না, এই গ্রাস নালীটা ক্রপে রূপান্তরিত হয়েছে, এর মধ্যে ক্রপ মিল্ক থাকে। কি করে? বাচ্চাদের খাওয়ানো হয়। এবার দেখো এর পরের বৈশিষ্ট্য আরেকটা লিখি। এরপরে দেখো এদের পাকস্থলী নেই। দেহ হালকা করার জন্য এই ঘটনাগুলো হয়েছে। পাকস্থলীর পরিবর্তে কি আছে? গিজার্ড আছে। পাকস্থলীর পরিবর্তে গিজার্ড থাকে। ক্রপটা রূপান্তরিত না, গ্রাস নালী ক্রপে রূপান্তরিত। আর এর মধ্যে থাকে ক্রপ মিল্ক, যা বাচ্চাদের খাওয়ায়। আর পাকস্থলীর পরিবর্তে গিজার্ড থাকে। পাকস্থলীর পরিবর্তে কি থাকে? মানে পাকস্থলী, গিজার্ডের মধ্যে খাদ্য পেশিত হয় এবং এর মধ্যে আমাদের যেমন পাকস্থলীর মধ্যে পাচিত হয়, ওদের গিজার্ডে। তাহলে অ্যাবিস প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লিখেছ, একবার একটু চোখ দিয়ে দেখে নেবে। এমন কিছু নেই, খুব সোজা। আমরা এবার যাব ম্যামেলিয়া। এই যে এখানে যে কয়েকটা ইম্পর্টেন্ট আছে, নিউম্যাটিক অস্থি, তারপরে স্টারনাম, তারপরে ক্রপ মিল্ক কোথায় থাকে এটা একটু মনে রাখবে। ক্রপ মিল্ক মানে হচ্ছে এদের যে গ্রাস নালীটা ক্রপ মিল্কে মানে ক্রপে পরিণত হয়েছে এবং তার মধ্যে এক প্রকার মিল্ক তৈরি হয় যেটা তারা বাচ্চাদের খাওয়ায়। না, নিজেদের বাচ্চা, পাখিদের যে বাচ্চা শাবক হয়, তাদের তো খাওয়াতে হবে কিছু। এখন বাচ্চারা থাকে তখন তারা গলার ভেতর থেকে বার করে ওইটাকে ওদের মুখের মধ্যে দিয়ে দেয়। কি বুঝতে পেরেছ? আচ্ছা, এক একটা প্রাণীদের এক এক রকম বৈশিষ্ট্য। আমরা ওপরের দিকটা বুঝবো। আচ্ছা, আমরা এবার ম্যামেলিয়া পরের শ্রেণী দেখো। এবার হচ্ছে 6 নম্বর শ্রেণী হচ্ছে ম্যামেলিয়া। আচ্ছা, ম্যামেলিয়া মানে তো তোমরা জানো। ম্যামেলিয়া মানে কি? স্তন্যপায়ী। বৈশিষ্ট্য লেখো। এক নম্বর হচ্ছে দেখো এদের দেহ লোমে আবৃত। 2 নম্বর হচ্ছে বক্ষ গহ্বর। এবং উদর গহ্বরের মাঝে মধ্য পর্দা থাকে। মধ্য পর্দাকে কি বলে? ডায়াফ্রাম। এটা কিন্তু স্তন্যপায়ী প্রাণীদের একটি বিশেষ বৈশিষ্ট্য। অর্থাৎ ডায়াফ্রাম আমাদের দেহটাকে দুটো ভাগে ভাগ করেছে, বক্ষ গহ্বর এবং উদর গহ্বর। এইটা লিখতেই হবে, কারণ এই যে স্ত্রী প্রাণীদের, এই প্রাণীদের কিন্তু স্তন গ্রন্থিটা সক্রিয় থাকে। কারণ এরপরে আমরা এই ম্যামেলিয়াদের যে ভাগগুলো লিখবো সেখানে এটা বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখব, সেই জন্য এটা লিখতে হচ্ছে। আচ্ছা দেখো, এবার দেখো ম্যামেলিয়াদের ক্ষেত্রে
আমরা ওখানে দেখেছিলাম করোটি স্নায়ু, ওখানে দেখেছিলাম মানুষের ক্ষেত্রে মানে ম্যামেলিয়ার ক্ষেত্রে কত থাকে, 12 জোড়া। করোটিতে অক্সিপিটাল কন্ডাইল, করোটিতে অক্সিপিটাল কন্ডাইল দুটি, করোটিতে অক্সিপিটাল কন্ডাইল কটি থাকে, দুটি থাকে। ম্যামেলিয়া পর্বের প্রাণীদের আমরা দেখো এখানে একটি বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যে মস্তিষ্ক। আচ্ছা দাঁত দিয়ে কথা বলি, দাঁত, দাঁত কি প্রকৃতির? দাঁত হচ্ছে হেটারোডেন্ট, হেটারোডন্ট, হেটারোডন্ট প্রকৃতি। কেন? 4 প্রকার দাঁত থাকে, তোমরা তো নিশ্চয়ই জানো। হেটারোডন্ট মানে কি? ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসাইজার 4 প্রকার দাঁত, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। এই 4 প্রকার দাঁত থাকে। হেটারোডন্ট, হেটারোডন্ট মানে 4 প্রকার দাঁত, কেমন? এবার হচ্ছে এদের সূত্র তোমরা ক্লাস 10 9 পড়েছো, মনে আছে? 2 1 2 3 2 1 2 3, তাই তো? আচ্ছা এখানে আর লেখার দরকার নেই, এখানে নেই তোমাদের। আচ্ছা ঠিক আছে, আমরা এবার দেখো এদের এদের মস্তিষ্কে সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল, এটা একটু বিশেষ বৈশিষ্ট্য লিখতে হবে। সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার দুটি। যোজক দিয়ে যুক্ত থাকে। কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম যোজক দ্বারা যুক্ত থাকে, যোজক দ্বারা যুক্ত থাকে। সেরিব্রাল হেমিস্ফিয়ার তোমরা পড়েছিলে, মনে আছে? মস্তিষ্কের মধ্যে দুটো যোজক আছে, একটা হচ্ছে কর্পাস ক্যালোসাম আর একটা হচ্ছে ভার্মিস। লঘু মস্তিষ্কের মধ্যে থাকে ভার্মিস, আর এটা থাকে গুরু মস্তিষ্কের মধ্যে। গুরু মস্তিষ্কের মধ্যে দুটি অর্ধগোলাকার অংশ আছে, প্রতিটি অংশের নাম হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই সেরিব্রাল হেমিস্ফিয়ার যে যোজক দিয়ে আমি তোমাদের মস্তিষ্কে ছবি এঁকে দেখিয়েছিলাম, যখন ছবি এঁকেছি, তাই না? দেখে মনে আছে? কর্পাস ক্যালোসাম, প্রথমে এই যে এরকম একটি ছবি, এরকম দিয়ে একটা ছবি আঁকলাম, এরকম দেখা, এরকম যখন আঁকলাম, এই যে অংশটা এটার নাম কর্পাস ক্যালোসাম। এর উপরে দুটি অর্ধবৃত্তাকার অংশ থাকে। এই কর্পাস ক্যালোসাম, এই কর্পাস ক্যালোসাম অর্ধবৃত্তাকার অংশ সেরিব্রাল হেমিস্ফিয়ারকে যুক্ত রাখে। আমরা এটা সবটা আমরা পড়লাম। এবার দেখো আমি ছকে লিখেছিলাম ম্যামেলিয়া। এই ম্যামেলিয়াকে আমি খুব সংক্ষেপে 3 ভাগে ভাগ করব। ছকের মধ্যে আছে ম্যামেলিয়াকে 3টি ম্যামেলিয়া শ্রেণীকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রোটোথেরিয়া, সেকেন্ড হচ্ছে মিটোথেরিয়া, আর একটা হচ্ছে ইউথেরিয়া। আমরা ওইভাবে ভাগ করে লিখবো, তাহলে মনে মুখস্থ হয়ে যাবে, আলাদা করে লিখবো না। দেখো ম্যামেলিয়া, উপরে একটু লিখে রাখি,
আচ্ছা, এদের আমরা তিন ভাগে ভাগ, এদের একটা ছক করে লিখব। এইদিকে লেখো বিষয়, এখানে লেখো প্রোটোথেরিয়া, এটা লেখো মেটাথেরিয়া, এটা লেখো ইউথেরিয়া। এটা কিন্তু ম্যামেলিয়ার মধ্যে, মনে রাখবে ম্যামেলিয়ার মধ্যে তিনটে ভাগ। এটা কিসের ভাগ? ম্যামেলিয়ার মধ্যে তিনটে ভাগ। একদম প্রথমে দেখো, এটাতে দেখো স্তনগ্রন্থিতে স্তনবৃন্তের উপস্থিতি, স্তনগ্রন্থিতে স্তনগ্রন্থির উপস্থিতি এখানে কিন্তু নেই। স্তনগ্রন্থিতে স্তনগ্রন্থিতে স্তনবৃন্ত নেই, এখানে আছে, এখানে আছে। এবার দেখো এদের ক্ষেত্রে প্লাসেন্টা, অর্থাৎ প্লাসেন্টা মানে যে পর্দার মধ্যে বাচ্চা সুরক্ষিত থাকে, এখানে কিন্তু প্লাসেন্টা নেই, মানে প্লাসেন্টা গঠিত হয় না, এখানেও নেই, এখানে কিন্তু আছে। এই যে একে বলে অ্যালান্টোইক প্লাসেন্টা, অ্যালান্টোইক, এই প্লাসেন্টাকে বলা হয় অ্যালান্টোইক প্লাসেন্টা। আমরা পরবর্তী ক্ষেত্রে ভালো করে জানতে পারবো। এবার দেখো শুক্রাশয়টা কোথায় থাকে? এদের ক্ষেত্রে শুক্রাশয়টা দেহ গহ্বরের মধ্যে থাকে, উদর গহ্বরের মধ্যে। উদর গহ্বরের মধ্যে শুক্রাশয়ের অবস্থান, এখানে অবস্থান লিখে দিই, এখানে তাহলে একসঙ্গে হয়ে যাবে। শুক্রাশয়ের অবস্থান, শুক্রাশয়ের অবস্থান দেহ গহ্বরের মধ্যে, এখানে হচ্ছে স্ক্রোটাম, থলির মধ্যে, স্ক্রোটাম থলির মধ্যে। এটাও কিন্তু স্ক্রোটাম থলির মধ্যে। এবার দেখো আমরা মার্সুপিয়াম বলে একটা কথা লিখব, মার্সুপিয়াম, কথা বলছো কেউ, কথা বলো না। মার্সুপিয়াম থলি, মার্সুপিয়াম থলি নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, একটা থলির মতো গঠন, যেটা ক্যাঙ্গারু পেটের নিচে থাকে। ওই পেটের মধ্যে বাচ্চাদের ওরা লালন পালন করে। আমি একটুখানি বলে দিই, এই মার্সুপিয়াম থলি প্রোটোথেরিয়াদের আছে। কাদের থাকে? একমাত্র মার্সুপিয়াম থলি এই প্রোটোথেরিয়া মানে ক্যাঙ্গারুদের মধ্যে থাকে। মার্সুপিয়াম থলির মধ্যেই স্তনগ্রন্থি থাকে। এরা অপরিণত বাচ্চা প্রসব করে। সেই অপরিণত বাচ্চা এদের পেটের মধ্যে, এই ভুল হলো, এইখানে না, এটা হবে এইখানে। এটা তো ক্যাঙ্গারু নয়, এটা হচ্ছে প্লাটিপাস, এইখানে আছে। কাদের ক্ষেত্রে আছে? এই মেটাথেরিয়ার ক্ষেত্রে আছে। এদের ক্ষেত্রে কিন্তু নেই, এদের ক্ষেত্রেও নেই। কেন নেই? দেখো এই যে মেটাথেরিয়া হচ্ছে ক্যাঙ্গারু, উদাহরণটা কি? দেখো মেটাথেরিয়া উদাহরণ হচ্ছে ক্যাঙ্গারু। এদের অপরিণত বাচ্চা এরা প্রসব করে। অপরিণত বাচ্চা এই মার্সুপিয়াম থলির মধ্যে বড় হয়, তার মধ্যে স্তনগ্রন্থি থাকে। আচ্ছা, মার্সুপিয়াম থলি। এবার দেখো
এরা ডিম পাড়া বা বাচ্চা প্রসব করা, ডিম বা বাচ্চা প্রসব। দেখো ডিম বা বাচ্চা প্রসব, এরা ডিম পাড়ে, এরা কিন্তু ডিম পাড়ে, ডিম পাড়ে, তাদের বলে ওভিপেরাস। ওভি ব্র্যাকেটে লিখে রাখো, ডিম যারা পারে তাদের কি বলে? ওভিপেরাস। এবার এরা কিন্তু অপরিণত বাচ্চা প্রসব করে, অপরিণত বাচ্চা প্রসব করে। এদের কি বলে? ভিভিপেরাস বলে। ভিভিপেরাস, যারা বাচ্চা প্রসব করে তাদের বলে ভিভিপেরাস। এখানে কিন্তু এরা পরিণত বাচ্চা প্রসব করে, পরিণত বাচ্চা প্রসব করে। আমরা আজকে নতুন চ্যাপ্টার করব, এখনই শুরু করব নতুন চ্যাপ্টার। এই প্রশ্ন কে কে পাওনি? তুমি আগের দিন ছিলে? তুমি আগের দিন এসেছিলে কি? না, কাউকে দিই। তুমি পেয়েছো না? তুমি কে কে পাওনি? এদিকে কে পাওনি? দেখো তো পাওনি। হ্যাঁ বেরোবে। এ নাও। না আচ্ছা, একটা একটা প্রশ্নই রয়ে গেল, সেটা উত্তর লেখাই আছে। দেখি। ও দিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে সবারটাই হয়ে গেছে। আমরা নতুন চ্যাপ্টার লিখব, নতুন চ্যাপ্টার শুরু করব। তোমরা এর উত্তরগুলো লিখে নিয়ে আসবে বাড়িতে। এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আগের চ্যাপ্টারগুলো কত বড় বড় ছিল। সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান। পার্থক্যটা মুছবে না, না উপরের দিকে। আচ্ছা, এটা এই ভিডিওটা আমি